আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং ঘুরে আছো। আজ আমি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে জীবের বংশগতি এবং বিবর্তনবিদ্যা অধ্যায়ের আমরা বেশ কিছু বিষয় নিয়ে বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই দেখে নিই আজ আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো আরএনএ এর গঠন, ডিএনএ ও আরএনএ এর পার্থক্য, জিন কি, জিন কিভাবে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, মেন্ডেলের প্রথম সূত্রের সংক্ষিপ্ত আলোচনা। এখানে বলে রাখা প্রয়োজন, জিন কিভাবে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এটি একটি বিশদ আলোচনার বিষয়। তাছাড়া মেন্ডেলের প্রথম সূত্র এটাও অনেক বড় করে আলোচনার বিষয়, কিন্তু তোমাদের লেভেলে খুব সংক্ষিপ্ত আকারে এই বিষয়গুলো অবতারণা করা হয়েছে, তাই আমিও খুব সংক্ষিপ্ত আকারে আজকে তোমাদের কিছু বোঝাতে চেষ্টা করব। আমরা গত ক্লাসে আমরা ডিএনএ স্ট্রাকচার দেখেছিলাম। ডিএনএ ছিল পলিনিউক্লিওটাইডের দ্বিসূত্রক শৃঙ্খল। প্রকৃতকোষে ডিএনএ লিনিয়ার এবং আদিকোষে ডিএনএ সার্কুলার। প্রকৃতকোষে ডিএনএ এর মধ্যে দ্বিসূত্রক হেলিকেল থাকে, এখানে পলিনিউক্লিওটাইড থাকে। আমরা জানি নিউক্লিওটাইড বলতে বোঝায় রাইবোজ সুগার, ফসফরিক অ্যাসিড এবং কি নাইট্রোজেন বেস। আমরা একটু রিভিউ করে নিচ্ছি কি কি থাকে। রাইবোজ সুগার, ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেস আবার চার ধরনের থাকে আমরা জেনেছিলাম। একটা হলো অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, পিউরিন, পাইরিমিডিন। এগুলোকে বলা হয় পিউরিন, এজিকে বলা হয় পিউরিন, সিটি বা টিসিকে বলা হয় পাইরিমিডিন। এখন এই বিষয়গুলো আমরা গতদিন জেনেছিলাম। আজকে আমরা আরএনএ এর গঠনের ক্ষেত্রে আমরা দেখব আরএনএ সাধারণত এক সূত্র। এটা ডিএনএ থেকে তৈরি হয়। ডিএনএ থেকে এক ধরনের এনজাইমের সহায়তায় আরএনএ তৈরি হয়। এখন আরএনএ গুলো সাধারণত এক সূত্র। এক সূত্রটা সূত্র থাকবে একটি, অর্থাৎ এটা লিনিয়ার থাকবে, সূত্র থাকবে একটি, এখানে কোনো দ্বিসূত্রক থাকবে না। এই সূত্রকে এই প্রত্যেকটা সূত্রের মাঝে কি থাকবে, রাইবোজ সুগার থাকবে। তার মানে এই রাইবোজ সুগারটা কমন, কিন্তু এই রাইবোজ সুগারের মধ্যে যে এখানে ডিঅক্সি থাকবে না, অর্থাৎ এখানে অক্সিজেন থাকবে। ডিঅক্সি না থাকবে তাহলে এর নাম হয়ে যায় কি আরএনএ। আরএনএ আমরা জানি, আরএনএ এর পুরো নাম শিখেছিলাম আমরা রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবো মানে হলো রাইবোজ সুগার, এখানে ডি নাই, ডি কথাটি নেই, অর্থাৎ 2 নম্বর কার্বনে এটা যদি একটা রাইবোজ সুগার হয়ে থাকে, 2 নম্বর কার্বনে অক্সিজেনটা এখানে উপস্থিত থাকবে, কিন্তু ডিএনএ ক্ষেত্রে উপস্থিত ছিল না। এখন দেখি আরএনএটা এক সূত্র। আরএনএ কয় সূত্র? এক সূত্র। আরএনএর মাঝে থাকে একটা রাইবোজ সুগার, এদিকে থাকে একটা ফসফরিক অ্যাসিড, এখানে থাকে একটু দেখে নিচ্ছি আবার অক্সিজেন, ফসফরিক অ্যাসিড, ফসফেট গ্রুপ থাকে, অর্থাৎ ফসফরিক অ্যাসিড থাকে। তাই রাইবোজ সুগার, ফসফরিক অ্যাসিড, আর এইগুলো হলো নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস করেছিলাম আমরা ডিএনএ এর ক্ষেত্রে
অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এই ক্ষেত্রে এই থায়ামিনটা থাকবে না। এই থায়ামিনের পরিবর্তে থাকে ইউরাসিল। কি থাকে? ইউরাসিল। থায়ামিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে। অর্থাৎ আরএনএ এর গঠন অনেকটাই ডিএনএ এর মতো, কিন্তু পার্থক্যটি হলো আরএনএ এক সূত্রক থাকবে, ডিএনএ দ্বিসূত্রক। আরএনএ তে ডিএনএ এর মতোই রাইবোজ সুগার থাকে, কিন্তু আরএনএ তে 2 নম্বর কার্বনে, অর্থাৎ রাইবোজ সুগারের 2 নম্বর কার্বনে অক্সিজেন উপস্থিত থাকবে। এই জন্য এর নাম হয়েছে রাইবোজ সুগার, নট ডিঅক্সিরাইবোজ সুগার। ফসফরিক অ্যাসিড ডিএনএ এর অনুরূপই থাকবে। নাইট্রোজেন বেস 4 ধরনের নাইট্রোজেন বেজের মধ্যে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। তোমরা এই এতটুকু কথাই তোমাদের আরএনএ তে আছে, তোমাদের বইয়ে উল্লেখ আছে। আরএনএ এর গঠন টুকু আমাদের হয়ে গেল। এখন ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য তোমরা এখান থেকে লিখতে পারবে। তাহলে আমরা যদি প্রথম একটা পার্থক্য করি, সেটা হলো, প্রথম পার্থক্যটি হবে ডিএনএ দ্বিসূত্রক, আরএনএ এক সূত্রক। তাহলে এক সূত্রক দ্বিসূত্রক না বলে যে আমরা এরকম বলতে পারি, ডিএনএ হলো দ্বিসূত্রক নিউক্লিওটাইডের পলিমার। অপরদিকে আরএনএ এক সূত্রক নিউক্লিওটাইডের পলিমার। এক সূত্রক নিউক্লিওটাইডের পলিমার। তাহলে একটা পার্থক্য আমরা দেখে নিলাম। 2 নম্বর পার্থক্যটা হলো ডিএনএ এর রাইবোজ সুগারে, ডিএনএ এর রাইবোজ সুগারের 2 নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ থাকে না, হাইড্রোক্সিল মূলক থাকে না। অপরদিকে আরএনএ তে হাইড্রোক্সিল মূলক থাকে। দুইটা পার্থক্য শিখলাম। 3 নম্বর পার্থক্য আমরা দেখব। 3 নম্বর পার্থক্য যদি আমরা দেখে নিই, তাহলে 3 নম্বর পার্থক্যতে দেখব আমরা ডিএনএ তে নাইট্রোজেন বেস হিসেবে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন থাকে। অপরদিকে আরএনএ এর নাইট্রোজেন বেসে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল থাকে। আমি আবার বানানটা লিখে দিচ্ছি, ইউরাসিল থাকে। এই 3টি পার্থক্য প্রধানতম পার্থক্য। এছাড়াও ডিএনএ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। কার মাধ্যমে নিয়ন্ত্রণ করে? আরএনএ এর মাধ্যমে নিয়ন্ত্রণ করে। আর আরএনএ এর প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা। অর্থাৎ ডিএনএ আরএনএ এর মাধ্যমেই তার প্রোটিন সংশ্লেষণ করে থাকে। এখন আমরা জানব জিন কি। জিন এই নামকরণ করেছিলেন জোহান্স। এই জিন মেন্ডেল নামকরণ করেছিলেন ফ্যাক্টর। অথবা এলিমেন্ট, ফ্যাক্টর, জিন। আরো কিছু নাম ইদানিং আছে, যেমন সিস্টন, রেকন, এইগুলো নামকরণ করা হয়ে থাকে, আধুনিক বিজ্ঞানীরা নামকরণ করে থাকেন। যে জিন, ফ্যাক্টর, এলিমেন্ট একই।
এখন আমরা জানবো জিন কি। জিন হলো আমরা যে প্রত্যেকটা ধরি এক একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড ডিএনএ, আমি যদি এইভাবে নিউক্লিওটাইড হিসাবে ধরি, এটা যদি ফসফরিক অ্যাসিড ধরি, এটা যদি অ্যাডিনিন, থায়ামিন, গুয়ানিন ইত্যাদি যদি ধরে থাকি, এটার নাম হলো এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, এটা যদি আমি নিউক্লিওটাইড ধরি, এটা যদি রাইবোজ সুগার হয়ে থাকে, এটা হলো নাইট্রোজেন বেস, এটা হলো ফসফরিক অ্যাসিড। আমরা জানি এই তিনটা মিলেই হয় নিউক্লিওটাইড। এখন আমরা জানি ডিএনএ হলো পলিনিউক্লিওটাইডের শৃঙ্খল। এখন একটা মানুষের শরীরে 2.3 বিলিয়ন নিউক্লিওটাইড থাকে। এখন এই 1.2 বিলিয়ন নিউক্লিওটাইড থাকে। এই 1.2 বিলিয়ন নিউক্লিওটাইডের মধ্যে কিছু কিছু নিউক্লিওটাইড একসাথে গ্রুপ ওয়াইজ কাজ করে। যখন একটা গ্রুপ একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে, আমি ধরে নিলাম এখানে তিনটি নিউক্লিওটাইড মিলে একটি গ্রুপ তৈরি হলো, এই একটি গ্রুপকে বলা হয় জিন। অর্থাৎ জিন হলো এক গ্রুপ অফ নিউক্লিওটাইড। যখন এই নিউক্লিওটাইডগুলো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে অথবা একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে, তখন সেটাকে বলবো আমরা কি জিন। আবার বলছি যে অনেকগুলো নিউক্লিওটাইড মিলে যখন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে অথবা একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, তখন ওই গ্রুপটাকে বলা হয়, নিউক্লিওটাইডের গ্রুপটাকে বলা হয় কি জিন। আমি আবার বলছি, এই জিনটা অনেক সময় কি বুঝে যায় না জিন কি, অনেকেই বলে ডিএনএ জিন। ডিএনএ তো তার অনেকগুলো নিউক্লিওটাইড থাকে, এখন কতগুলো নিউক্লিওটাইড মিলে একটা জিন তৈরি করবে। অর্থাৎ অনেকগুলো নিউক্লিওটাইড মিলে যখন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে অথবা একটি প্রোটিন তৈরি করবে অথবা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, তাকে বলা হয় কি জিন। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো জিন কি। তোমাদের বইয়ের যে সংজ্ঞাটা দেওয়া আছে যে জীবের সব দৃশ্য ও অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জিন। জীবের সব দৃশ্য বা অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য, যে কোনো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য অথবা জীবের যে কোনো বৈশিষ্ট্যই প্রকাশ বা নিয়ন্ত্রণকারী এককের নাম জিন। এখন এই একক বলতেই এখানে বোঝানো হয়েছে যে একাধিক নিউক্লিওটাইডের গ্রুপটাকে বলা হচ্ছে কি একক, যখন তারা সেটা প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। আর জিন যে স্থানে অবস্থান করবে, একটা ক্রোমোজোমের আমরা জানি, আমরা একটু দেখে নেই, একটি ক্রোমোজোমের যদি এই একটি ক্রোমোজোম হয়ে থাকে, এই একটি ক্রোমোজোম, এটা হলো তার সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের দুই পাশে যদি ক্রোমোজোমের অংশ ধরে নেই, এই একটা জিন মনে করলাম এ, এটা মনে করলাম বি, সি, ডি, এই প্রত্যেকটা জিন, এই জিনের মাঝে অনেকগুলো নিউক্লিওটাইড থাকে। এই অংশগুলোর মাঝে অনেকগুলো নিউক্লিওটাইড থাকে। এখন যে স্থানে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে, এই স্থানটাকে বলা হয় কি লোকাস। তাহলে আমরা আরেকটা শব্দ শিখলাম যে লোকাস কি। লোকাস হলো যে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে, আর জিনের মধ্যে কি থাকে, অনেকগুলো নিউক্লিওটাইড থাকে, এক গ্রুপ নিউক্লিওটাইড থাকে। এখন জিন যে স্থানে অবস্থান করে তাকে বলা হয় কি লোকাস। এই লোকাস থেকেই জিনগুলো আরএনএ তৈরি করে, আরএনএ তৈরির মাধ্যমে প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আমরা পরবর্তীতে দেখব যে কিভাবে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এটা কিভাবে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি যে প্রোটিন সিনথেসিস মানে সংশ্লেষণ, কিভাবে প্রোটিন তৈরি হয় সেটাকে বলা হয় প্রোটিন সিনথেসিস। তাহলে প্রোটিন সিনথেসিস দেখা যাচ্ছে যে প্রোটিন সিনথেসিস হলো একটি ডিএনএটা দ্বিসূত্রটা। এই ডিএনএটা প্রথমে আরএনএ পলিমারেজ এনজাইমের সহায়তায় এই ডিএনএ সূত্রটা ভাঙবে, অর্থাৎ দুইটা ভাগে ডিভাইডেশন হবে। ডিভাইডেশন হয়ে এই প্রত্যেকটা সূত্রকে রেপ্লিকেশন করবে, অর্থাৎ শ্বাস হিসাবে ব্যবহার করে
আরএনএ তৈরি করবে। আমরা জানি আরএনএ তিন ধরনের, একটা হলো এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ, আরো অনেক আরএনএ আছে। সাধারণত তিন ধরনের আরএনএ এর কথা আমরা জানি। এই এম ফর হলো মেসেঞ্জার, MESSENGER, মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার শব্দের অর্থ হলো বার্তাবাহক, বার্তাবাহক আরএনএ। আর আরএনএ হলো রাইবোজোমাল আরএনএ, রাইবোজোমাল আরএনএ। আর হলো টিআরএনএ হলো ট্রান্সফার আরএনএ। এই পলিমারেজ এনজাইমের সহায়তায় এমআরএনএ তৈরি করে। আমরা এখানে দেখিয়েছি একটা এমআরএনএ, ডিএনএ থেকে আরএনএ পলিমারেজ এনজাইমের সহায়তায় ডিএনএ এর প্রত্যেকটা সূত্রকে ছাঁচ হিসাবে ব্যবহার করে এমআরএনএ তৈরি করলো। এমআরএনএ এইখানে দেখা যাচ্ছে যে একটা রাইবোজোম আঁকা হয়েছে। রাইবোজোমের দুইটা পার্ট থাকে, একটা এটাকে বলা হয় 70S আর একটা হলো 30S। এটা উচ্চতর ক্লাসে গিয়ে পড়বে। সেডিমেন্টেশন রেট 70 আর সেডিমেন্টেশন রেট 30। দুইটা গ্রুপ থাকে, একটা হলো বড় আর একটা হলো ছোট অংশ থাকে, দুইটা পার্ট থাকে একটা রাইবোজোমের। এই রাইবোজোমের অভ্যন্তরে এই আরএনএটা প্রবেশ করে। কোন আরএনএ? এমআরএনএ প্রবেশ করবে, মেসেঞ্জার আরএনএ। বার্তাটা জিনের কোডগুলো গ্রহণ করে নিয়ে আসছে ডিএনএ থেকে, ডিএনএ থেকে এমআরএনএ আসলো, এমআরএনএ রাইবোজোমের ভিতরে প্রবেশ করলো। রাইবোজোমের ভিতরে প্রবেশ করার পরেই অপরদিকে ট্রান্সফার আরএনএ কোষীয় পরিবেশ থেকে অ্যামাইনো অ্যাসিডগুলো বহন করে নিয়ে আসলো। এইগুলোকে বোঝানো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এই গোলগুলোকে বোঝানো হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড। আর এই ঢেউ খেলানো একটা আরএনএ একসূত্র, এটাকে বলা হয় টিআরএনএ। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এটা হলো টিআরএনএ আর এটা হলো অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। তাহলে টিআরএনএ কোষীয় পরিবেশ থেকে অ্যামাইনো অ্যাসিড সংগ্রহ করে নিয়ে এসে এইখানে যে কোডগুলো আছে, এই যে তিনটা মিলে একটা কোডন তৈরি হয়, তিনটা অংশ, তিনটা নিউক্লিওটাইড মিলে একটা কোডন তৈরি হয়। এই কোডনটা হলো, এই কোডনের অনুরূপ অ্যামাইনো অ্যাসিডগুলো টিআরএনএ সহায়তায় একটার সাথে আরেকটা সংযুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। আমরা জানি প্রোটিন মিনস, প্রোটিনটা হলো পলিপেপটাইড অফ অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের পলিমার। পলিপেপটাইড অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যখন পলিপেপটাইড বন্ড দ্বারা আবদ্ধ হয়ে একটা জটিল যৌগ তৈরি করে তখন সেটাকে বলা হয় প্রোটিন। আবার প্রোটিনগুলো এনজাইম রূপে কাজ করতে পারে, কোএনজাইম রূপে কাজ করতে পারে। তাহলে এই এমআরএনএ সহায়তায় টিআরএনএ মিলে তারা প্রোটিন তৈরি করে। এই প্রোটিনগুলো প্রথমে চলে যায়, আমরা জানি কোষের মধ্যে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাঝে থাকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা অমসৃণ হওয়ার কারণ হলো এখানে এই রাইবোজোম, প্রচুর পরিমাণ রাইবোজোম থাকে, এই জন্য এটা অমসৃণ। এই রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করলো, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলামে চলে গেল। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কোষীয় পরিবেশে আমরা আরো দুটি অঙ্গাণুর নাম জানি, একটা হলো ভেসিকল আর একটা হলো গোলগি বডি। এই গোলগি বডি এবং ভেসিকলগুলোর মাঝে এই প্রোটিনগুলো আরো রূপান্তরিত হয়ে সরাসরি কোষীয় পরিবেশে যে স্থানে প্রয়োজন সেই স্থানে কাজ করে। তোমাদের বই এই এতটুকু কথাই দেওয়া আছে, যে আমি একটু পড়ে নিচ্ছি। প্রজন্ম থেকে প্রজন্মের দ্বিসূত্র ডিএনএ নিজের হুবহু অনুলিপন করতে পারে, আবার ডিএনএ থেকে প্রয়োজনীয় সংকেতের অনুলিপি নিয়ে আরএনএ সাইটোপ্লাজমের রাইবোজোমে আসে। প্রথমে আরএনএ কোথায় আসে? সাইটোপ্লাজমের রাইবোজোমে আসে, এই কথাটার সাথে মিল। এবং সে অনুসারে সেখানে প্রোটিন তৈরি হয়, সেই অনুসারে এই যে প্রোটিন তৈরি হলো সুকেন্দ্রিক কোষে অর্থাৎ প্রোক্যারিওটিক কোষে, সেই প্রোটিন প্রথমে জমা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, সেখান থেকে গোলগি বডি এবং ভেসিকলগুলো দ্বারা সেই প্রোটিন নানাবিধ পরিবর্তন হয়ে উপযুক্ত স্থানে বাহিত হয়। এই কথাটুকু উল্লেখ আছে। এটা উচ্চতর ক্লাসে গিয়ে কিভাবে আরো ডিটেইলস করবে, কিভাবে প্রোটিন তৈরি হয়, প্রোটিনটা কিভাবে বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে। কিন্তু এটা প্রাকেন্দ্রিক সুকেন্দ্রিক কোষের কথা বললাম, অর্থাৎ ইউক্যারিওটিক কোষের কথা বললাম। কিন্তু প্রোক্যারিওটিক কোষে
প্রোটিনটা তৈরি হয়ে সরাসরি অর্থাৎ ব্যাকটেরিয়াতে সরাসরি যে স্থানে প্রয়োজন সেই স্থানে গিয়ে প্রোটিনটা কাজ করে। কিন্তু সুকেন্দ্রিক কোষে অর্থাৎ ইউক্যারিওটিক কোষে এই প্রোটিনটা প্রথমে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে চলে যায় গোলজি বডিতে, গোলজি বডি এবং ভেসিকলগুলো হয়ে এটা রূপান্তরিত হয়ে উপযুক্ত স্থানে বাহিত হয়ে কাজ করে। এই হলো প্রোটিন সংশ্লেষণ। এবার প্রোটিন তার জিন তার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এখন পরবর্তীতে আমরা আরেকটা আলোচ্য বিষয় আমরা দেখব মেন্ডেলের প্রথম সূত্রের সংক্ষিপ্ত আলোচনা। এটাও খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের বইয়ে দেওয়া আছে। মেন্ডেল ছিলেন গ্রেগর জোহান মেন্ডেল। তিনি অস্ট্রিয়ার অধিবাসী ছিলেন। তিনি একজন ধর্মযাজক ছিলেন। তিনি পাদ্রী অর্থাৎ একটা গির্জাতে কাজ করতেন। গির্জাতে প্রার্থনার পরেই তিনি মটরশুঁটি উদ্ভিদ নিয়ে গবেষণা করতেন, অর্থাৎ গির্জার প্রাঙ্গণেই। তিনি একজন কৃষক পরিবারের সন্তান ছিলেন। সেখানে মটরশুঁটি উদ্ভিদগুলো নিয়ে তিনি বিভিন্ন রকম পরীক্ষা করেছেন। দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষা করার পরে তিনি দুইটি সূত্র অর্থাৎ তিনি দুটি ফর্মুলা আবিষ্কার করেছিলেন। এটাকে বলা হয় মেন্ডেলিজম। কিন্তু মেন্ডেল এই সূত্রটি আবিষ্কার করার পরে এটা স্বীকৃতি তখন পায়নি। মেন্ডেলের মৃত্যুর পরে অন্য আরো বিজ্ঞানী কর্তৃক এই সূত্রগুলো একই সূত্র আবিষ্কৃত হয়। তিনি প্রথম এটা স্বীকৃতি পান। এই জন্য বংশগতিক জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। এখন গ্রেগর জোহান মেন্ডেল তিনি দেখিয়েছিলেন যে মটরশুঁটি উদ্ভিদ নিয়ে কিভাবে কাজ করে। এটা তোমরা একটু দেখো। আমরা এখানে একটা দেখতে পাচ্ছি একটা লম্বা মটরশুঁটি গাছ, এটা হলো খাটো মটরশুঁটি গাছ। এটা হলো স্ত্রী অর্থাৎ স্ত্রী উদ্ভিদ। এখানে স্ত্রী চিহ্নটা দেখানো হয়েছে। স্ত্রী চিহ্নটা জীববিজ্ঞানের ভাষায় এইভাবে দেখানো হয়, আর পুরুষটা এইভাবে দেখানো হয়। তাহলে স্ত্রী উদ্ভিদটা ছিল লম্বা। এইটার জন্য আমরা আরেকটা বিষয় অবগত হওয়া দরকার যে জীবের প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য সর্বনিম্ন দুটি জিন দেয়। দুটি জিন, সর্বনিম্ন দুটি জিন, অর্থাৎ একটি জিন আসে এই একটা ক্রোমোজোম যদি ধরি, এই একটা ক্রোমোজোম যদি একটি জিন আসে থেকে বাবার কাছ থেকে, আমি যদি টি ধরি, আর একটা জিন আসে মায়ের কাছ থেকে। এই সর্বনিম্ন দুটি জিন দায়ী। এখন লম্বা মটরশুঁটি লম্বা হওয়ার জন্য আমি ধরে নিলাম দুটি জিন দায়ী। একটা হলো ক্যাপিটাল টি, দুইটাই হলো ক্যাপিটাল টি, অর্থাৎ বাবার কাছ থেকেও ক্যাপিটাল টি এসেছে, মায়ের কাছ থেকেও ক্যাপিটাল টি এসেছে। এসে তারা একটি বৈশিষ্ট্য প্রকাশ করে, সেটা হলো উদ্ভিদটা হলো লম্বা। এই লম্বা অপরদিকে যদি আরেকটা ক্রোমোজোম আঁকি, একটা জিন এসেছে মায়ের কাছ থেকে, আর বাবার কাছ থেকে আরেকটা জিন এসেছে মায়ের কাছ থেকে। এই দুইটা জিনিসে এই টি এর জন্য এটা খাটো হয়েছে। এখন খেয়াল করব, এগুলো যখন পরাগরেণু তৈরি করবে, অর্থাৎ শুক্রাণু তৈরি করবে, পরাগরেণু তৈরি করবে, তখন এক ধরনের পরাগরেণু তৈরি করবে। সেটার মধ্যেও জিনগুলো থাকবে, 4টি পরাগরেণু তৈরি হবে। আমি জানি প্রত্যেকটা সেল থেকে 4টি পরাগরেণু তৈরি হবে। 4টি পরাগরেণু দুইটি দেখানো হয়েছে। দুইটির মধ্যে প্রত্যেকটার মধ্যে কি থাকবে? এই ক্যাপিটাল টি থাকবে। এই ক্যাপিটাল টি ধারী ক্রোমোজোম থাকবে। ক্যাপিটাল টি জিনধারী থাকবে, ক্রোমোজোম থাকবে। অপরদিকে খাটো উদ্ভিদের ক্ষেত্রে তার গ্যামেট গুলোতে, এরা হলো গ্যামেট। আর এই গ্যামেট গুলো স্ত্রী উদ্ভিদের ক্ষেত্রে থাকবে, পুরুষ উদ্ভিদের ক্ষেত্রে থাকবে শুক্রাণু। এটা পরাগরেণু তৈরি করবে, এটা ডিম্বাণু তৈরি করবে। এই ডিম্বাণুগুলোর মাঝে, দুইটা ডিম্বাণুর মাঝে থাকবে কি? ক্যাপিটাল টি অর্থাৎ লম্বা জিন ধারণকারী ক্রোমোজোম। অপরদিকে পুরুষ উদ্ভিদের পরাগরেণুতে থাকবে খাটো জিন ধারণকারী ক্রোমোজোম। এরা যখন এই ফুলের, এই একটা উদ্ভিদ, এই দুটো উদ্ভিদই লম্বা, মানে দুটো গ্যামেটই লম্বা জিন ধারণ করেছে। অপরদিকে এই দুটো গ্যামেটই খাটো জিন ধারণ করেছে। এখন যদি এই গ্যামেটের সাহায্যে এই গ্যামেটের মিলন হয়, তাহলে অর্থাৎ এই গ্যামেটের সাথে এই গ্যামেটের ক্রস হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টি অর্থাৎ ক্যাপিটাল টি এবং স্মল টি, এই দুইটা জিন একটা উদ্ভিদে আছে। তাহলে এখানে ক্যাপিটাল টি স্মল টি, এখানে ক্যাপিটাল টিটা হলো প্রকট, ডমিন্যান্ট, আর এই স্মল টিটা হলো প্রচ্ছন্ন।
প্রচ্ছন্ন বা রিসেসিভ। এই ডমিনেন্ট ক্যারেক্টার ডোমেইন টি এর উপস্থিতিতে এইটি কাজ করতে পারে না বলে উদ্ভিদটি হয় লম্বা। অর্থাৎ যে স্থানে এই ডমিনেন্ট ক্যারেক্টারের জিনটা থাকবে অর্থাৎ লম্বা টি থাকবে, লম্বা উদ্ভিদের জিনটা থাকবে অর্থাৎ টি ক্যাপিটাল টি টল থাকবে, সেখানে লম্বা উদ্ভিদ হবে। অপরদিকে এখানে এই ক্ষেত্রে যখন এই গ্যামেট দ্বারা এই গ্যামেটের মিলন হয় তখনও দেখতে পাচ্ছি আমরা ক্যাপিটাল টি এবং স্মল টি পাওয়া যাচ্ছে। এই ক্যাপিটাল টি উপস্থিত থাকার কারণে এই স্মল টি সে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, ফলে উদ্ভিদটি হয় লম্বা। এখন আবার দেখি এই উদ্ভিদটা যখন আবার এটা যদি আমরা স্ত্রী উদ্ভিদ ধরে নেই, এটা যদি পুরুষ উদ্ভিদ ধরে নেই, তাহলে এই দুইটা ডিম্বাণু তৈরি করে দুই ধরনের। এই ক্ষেত্রে দুইটা ডিম্বাণুতেই কেমন ছিল, ক্যাপিটাল টি ছিল। এই ক্ষেত্রে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, অপরদিকে এই ক্ষেত্রে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। এখন যদি এই গ্যামেটের সাথে এই গ্যামেটের মিলন ঘটায় তাহলে দুইটা টি, এখানে দুইটা টি হলো বড় টি অর্থাৎ কি লম্বা বৈশিষ্ট্য জিনধারী ক্রোমোজোম এখানে উপস্থিত, তার মানে উদ্ভিদটি হবে লম্বা। অপরদিকে এইটা দিয়ে যখন এটাকে এটার সাথে ক্রস করাবো, এই ডিম্বাণু দিয়ে এই শুক্রাণুকে ক্রস করাবো, তখন আমরা দেখতে পাবো একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। এই ক্যাপিটাল টি উপস্থিত থাকার কারণেই এই উদ্ভিদটাও লম্বা হয়েছে। অপরদিকে এই স্মল টি দ্বারা যখন এই ক্যাপিটাল টি কে ক্রস করাবো, অর্থাৎ এই ডিম্বাণু দিয়ে যখন এই শুক্রাণুকে ক্রস করাবো, তখন আমরা এই টি স্মল টি ক্যাপিটাল টি পাবো এবং ক্যাপিটাল টি এর উপস্থিত থাকার কারণে এই উদ্ভিদটিও লম্বা হয়েছে। অপরদিকে শেষ পর্যন্ত যখন এইটা দিয়ে এটা ক্রস করাবো, অর্থাৎ এই টি দ্বারা এই টি যখন ক্রস করাবো, তখন দেখা যাচ্ছে যে দুটি রিসেসিভ ক্যারেক্টার অর্থাৎ প্রচ্ছন্ন ক্যারেক্টার সম্পূর্ণ জিন অবস্থান রয়েছে, অর্থাৎ স্মল টি দুইটাই, এই জন্য একটি উদ্ভিদ খ্যাত হয়েছে। এখন এখান থেকে আমরা একটা ফাইন্ড আউট পেলাম, এখান থেকে একটা জেনারেলাইজ করা যায়। এখানে তিনটা উদ্ভিদ হলো লম্বা, একটা উদ্ভিদ হলো খাটো, অর্থাৎ 3:1 অনুপাতে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। এই সূত্রটাই বিজ্ঞানী মেন্ডেল আবিষ্কার করেছেন, প্রথম সূত্র। আরেকটা সূত্র আবিষ্কার করেছেন, তোমরা উচ্চতর ক্লাসে গিয়ে পড়বে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সূত্রটা এভাবে দেওয়া যায় যে মনোহাইব্রিড কোষে দুটি উদ্ভিদের মধ্যে ক্রস করলে প্রথম বংশধরে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। এখানে দেখা যাচ্ছে যে সবগুলো উদ্ভিদ লম্বা, তার মানে প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাচ্ছে। আর দ্বিতীয় উদ্ভিদের ক্ষেত্রে 3:1 অনুপাতে বৈশিষ্ট্যগুলো প্রকাশ ঘটে। এই হলো তোমাদের মেন্ডেলের সংক্ষিপ্ত আলোচনা। এই আজকে এতটুকু আমি রাখবো, এর বাইরে যাব না। আগামী দিন আমরা ইনশাল্লাহ ডিএনএ অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। তোমরা মেন্ডেলের বিষয়গুলো, মেন্ডেলের সূত্রগুলো তোমাদের বইয়ে একটা উদ্ভিদগুলো একে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো তোমরা ভালোভাবে পড়বে এবং দেখবে। বাসায় থেকেও ভালো থেকেও, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।